ভাবুন তো একবার, আজ থেকে প্রায় ২০০ বছর আগে শিল্প বিপ্লবের ধোঁয়া ওঠা লন্ডনের দিকে তাকিয়ে একজন কবি এমন কিছু দেখেছিলেন যা প্রায় অবিশ্বাস্য ছিল। নিখুঁত, গভীর এক শান্তি। একটা মাত্র কবিতা কিভাবে একটা সাধারণ সকালের মধ্যে একটা গোটা শহরের আত্মাকে ধরে রাখতে পারে। চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। চলুন একটু অতীতে ফিরে যাই। সালটা ১৮০২। লন্ডন তখন এক বিশাল সাম্রাজ্যের কেন্দ্র। চারিদিকে তখন শিল্প বিপ্লবের ব্যস্ততা, ধোঁয়া আর কণাহীন কোলাহল। ঠিক এই রকম একটা প্রেক্ষাপটেই কিন্তু আমাদের এই কবিতার জন্ম। কিন্তু প্রশ্নটা হলো, এমন একটা ব্যস্ত, কোলাহলপূর্ণ শহরে একজন কবি ঠিক কী দেখতে পারেন? অবাক করা ব্যাপার হলো, তিনি ধোঁয়া বা শব্দ দেখেননি, বরং তিনি দেখেছিলেন এমন এক গভীর নিস্তব্ধতা যা কিনা প্রকৃতির শান্ত পরিবেশকেও হার মানায়। এটাই তো এই কবিতার আসল জাদু, তাই না? তো চলুন আমরাও যেন সেই কবির চোখ দিয়েই একবার ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর গিয়ে দাঁড়াই। দেখি তো সে আশ্চর্য সকালে এমন কি ছিল যা একজন কবিকে এতটা গভীরভাবে নাড়া দিয়ে গিয়েছিল। ব্যাপারটা একটু কল্পনা করার চেষ্টা করুন। সবে ভোর হয়েছে, লন্ডনের সেই পরিচিত ধোঁয়াশা বা কুয়াশা কিচ্ছু নেই, আকাশ একদম পরিষ্কার। গোটা শহরটা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, চারপাশ একেবারে নিস্তব্ধ। আর সেই ধোঁয়াহীন স্বচ্ছ বাতাসে সকালের প্রথম আলো পড়ে পুরো শহরটা যেন ঝলমল করছে। ঠিক এই রকম একটা দুর্লভ মুহূর্তেই কবিতাটা লেখা হয়েছিল। তো এবার আর অপেক্ষা না করে চলুন সরাসরি কবিতাটার মধ্যেই ডুব দেওয়া যাক। দেখা যাক শব্দ দিয়ে কবি কিভাবে এই অবিশ্বাস্য দৃশ্যটাকে আমাদের চোখের সামনে জীবন্ত করে তুলেছেন। শুরুটাই দেখুন কি সাংঘাতিক একটা কথা দিয়ে। কবি একেবারে ঘোষণা করে দিচ্ছেন যে পৃথিবীতে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু হতেই পারে না। আর বলছেন যে মানুষের রাজকীয় সৌন্দর্য দেখেও পাশ কাটিয়ে চলে যায়, তার মনে কোনো অনুভূতিই নেই। ভাবা যায় শুরুতে কি জোরালো একটা বক্তব্য। এরপর কবি এক এক করে শহরের ছবিটা আঁকছেন। তিনি বলছেন জাহাজ, উঁচু টাওয়ার, গম্বুজ, থিয়েটার আর মন্দির সবকিছুই যেন খোলা মাঠ আর আকাশের নিচে মেলে ধরা আছে। কোনো আড়াল নেই, কোনো আবরণ নেই, সবকিছুই প্রকৃতির এক বিশাল ক্যানভাসের অংশ হয়ে গেছে। আর ঠিক এইখান থেকে কবিতাটা একটা মোড় নেয়, তাই না? ব্যাপারটা আরও অনেক বেশি ব্যক্তিগত হয়ে ওঠে। কবি একটা অদ্ভুত তুলনা করছেন। তিনি বলছেন এর আগে সূর্য কোনোদিন প্রকৃতির কোনো উপত্যকা বা পাহাড়কে এত সুন্দর করে তার প্রথম আলোয় স্নান করায়নি। আর তারপরই বলছেন এমন গভীর শান্তি তিনি তার জীবনে আর কখনো দেখেননি বা অনুভব করেননি। মানে শহরের এই দৃশ্য যেন প্রকৃতির সৌন্দর্যকেও ছাপিয়ে যাচ্ছে। আর সব শেষে ওই যে দুটো লাইন, একেবারে গায়ে কাটা দেওয়ার মতো। হে ঈশ্বর, বাড়িগুলোকে পর্যন্ত ঘুমন্ত মনে হচ্ছে, আর সেই বিশাল হৃৎপিণ্ডটাও যেন নিস্তব্ধ হয়ে পড়ে আছে। এখানে এই বিশাল হৃৎপিণ্ড বলে আসলে গোটা লন্ডন শহরকে বোঝানো হচ্ছে। শহরটাকে একটা ঘুমন্ত দৈত্যের সঙ্গে তুলনা করা হয়েছে। কি অসাধারণ একটা ছবি, তাই না? এই যে এত অসাধারণ একটা অনুভূতি, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে একটা নিখুঁত শৈল্পিক কৌশল কাজ করেছে। চলুন এবার আমরা কবিতাটার গঠনটা একটু ব্যবচ্ছেদ করে দেখি। এর ভেতরের জাদুটা আসলে কোথায় লুকিয়ে আছে। আসলে এই কবিতাটা একটা বিশেষ ধরনের কবিতা, যাকে বলে পেট্রার্কান সনেট। খুবই সহজ ব্যাপার। এটা মোট ১৪ লাইনের হয় আর দুটো ভাগে ভাগ করা থাকে। প্রথম ৮ লাইনকে বলে অক্টেভ, যেখানে মূলত বাইরের দৃশ্য বা কোনো পর্যবেক্ষণ তুলে ধরা হয়। আর পরের ৬ লাইনকে বলে সেস্টেড, যেখানে কবি নিজের মনের কথা বা তার আবেগ প্রকাশ পায়। এর ছন্দের খেলাটা আরও মজার। দেখুন, প্রথম ৮ লাইনে ছন্দের মিলটা হলো এবি এবি এবিএ, আর পরে ৬ লাইনের সিডি সিডি সিডি। এই আলাদা ছন্দ দুটো অংশকে একেবারে পরিষ্কার করে দিয়েছে। ব্যাপারটা অনেকটা ক্যামেরার মতো। প্রথম অংশটা যেন একটা ওয়াইড অ্যাঙ্গেল শট, যেখানে পুরো শহরের ছবিটা ধরা হয়েছে, আর দ্বিতীয় অংশটা হলো একটা ইমোশনাল জুম ইন, যেটা সোজা গিয়ে পড়েছে কবির অনুভূতির ওপর। এবার চলুন কবিতার সবথেকে জাদুকরী অংশটা দেখি, সেই কৌশলটা যা দিয়ে ওয়ার্ডসওয়ার্থ এই ইট পাথরের শহরটাকে একটা জীবন্ত প্রাণী হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন। পার্সনিফিকেশন জিনিসটা কি? খুব সহজ। যখন কোনো জড় বস্তুকে আমরা মানুষের মতো করে ভাবি বা তার ওপর মানবিক গুণ আরোপ করি।
ওয়ার্ডসওয়ার্থ ঠিক এই কাজটাই করেছেন। তিনি এই কৌশল ব্যবহার করে লন্ডনকে শুধু পাথর আর লোহার একটা শহর না রেখে তাকে একটা জীবন্ত সত্তায় পরিণত করেছেন। যেমন ধরুন এই লাইনটা, কবি বলছেন, শহরটা সকালের সৌন্দর্যকে একটা পোশাকের মতো পরে আছে। একটা শহর তো আর পোশাক পরতে পারে না, তাই না? কিন্তু এই কথাটা বলার সঙ্গে সঙ্গে শহরটা যেন আমাদের চোখে জীবন্ত হয়ে উঠল। এরপর টেমস নদীর কথা ভাবুন। নদীটা যে শুধু বয়ে যাচ্ছে তা নয়, সে নাকি তার নিজের মধুর ইচ্ছায় বয়ে চলেছে। যেন তার একটা নিজস্ব মন আছে, নিজস্ব ইচ্ছা আছে, সে নিজের খেয়ালে চলছে। এমনকি শহরে বাড়িগুলোও যেন মানুষের মতো ঘুমিয়ে আছে। এই যে শান্ত ঘুমন্ত বাড়িগুলো, এরা যেন পুরো শহরের নিস্তব্ধতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। আর সবশেষে সবচেয়ে শক্তিশালী উদাহরণটা শহরের সেই বিশাল হৃৎপিণ্ড। দিনের বেলায় যে হৃৎপিণ্ড লক্ষ লক্ষ মানুষের কোলাহলে ব্যস্ততায় ধুকপুক করে, সেটাই এখন একেবারে শান্ত স্থির। তার মানে শহরটা জীবন্ত, কিন্তু এখন সে এক গভীর ঘুমে মগ্ন। কবিতার আরেকটা গভীর দিক হল কিভাবে এটা মানুষ আর প্রকৃতিকে এক করে দিয়েছে। সাধারণত আমরা শহরকে প্রকৃতির বিপরীত হিসেবেই দেখি, তাই না? কিন্তু এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ সেই ধারণাকেই ভেঙে দিয়েছেন। একদিকে দেখুন মানুষের তৈরি জিনিস, জাহাজ, টাওয়ার, মন্দির, আর অন্যদিকে প্রকৃতির দান, সূর্য, উপত্যকা, পাহাড়, আকাশ। এই কবিতায় এরা কেউ কারোর শত্রু নয়, বরং এই ভোরের আলোয় মানুষের তৈরি জগৎ আর প্রকৃতি যেন হাতে হাত মিলিয়ে এক সুরে মিশে গেছে, এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে। তো সব মিলিয়ে এই অসাধারণ কবিতাটা থেকে আমরা কি পেলাম? চলুন মূল ভাবনাগুলোকে একবার গুছিয়ে নেওয়া যাক, আর ভাবা যাক কেন ২০০ বছর পরেও এই কবিতাটা আমাদের এত টানে। তাহলে মূল কথাগুলো হলো, প্রথমত এই কবিতা একটা ব্যস্ত শহরের একটা দুর্লভ শান্ত মুহূর্তকে অমর করে রেখেছে। দ্বিতীয়ত এর সনেট কাঠামোটা খুব সুন্দরভাবে বাইরের দৃশ্য আর ভেতরের আবেগকে পাশাপাশি রেখেছে। তৃতীয়ত পার্সনিফিকেশন বা ব্যক্তিত্ব আরোপের মাধ্যমে লন্ডন শহরকে একটা আত্মা দেওয়া হয়েছে। আর সবশেষে এটা আমাদের দেখায় যে মানুষের তৈরি সৌন্দর্য প্রকৃতির মতোই গভীর আর মহৎ হতে পারে। আসলে এই কবিতাটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। সৌন্দর্য এমন জায়গাতেও লুকিয়ে থাকতে পারে যেখানে আমরা হয়তো কখনো তা আশা করি না। এখন প্রশ্নটা হলো, আমাদের নিজেদের জীবনে সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজ কোনটা? কোন সাধারণ মুহূর্তে, কোন পরিচিত জায়গায় আমাদের জন্যও হয়তো এমন অপ্রত্যাশিত সৌন্দর্য অপেক্ষা করে আছে?